এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর নিজে করি 1.2-এর 6 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করাবো। এর আগের ক্লাসে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো। তো 6 দাগের অঙ্কটা, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। দেখো, কোনো একটা সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা সেটা হিসাব করতে বলেছে। তো প্রথম কাজ আমাদের সমস্যাটা তৈরি করে নেওয়া। ঠিক আছে, দেখো 6 দাগেরটা। তো প্রথমে আমরা এইভাবে লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো কি বার করতে বলেছে, যে সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা, অর্থাৎ সম্পত্তির মূল্যটা বার করতে হবে, সম্পত্তির দাম কত সেটা বার করতে হবে। তো যেটা বার করতে হয় সেটাকে আমরা এই ডান দিকটায় লিখি। তাহলে লিখে নিচ্ছি এখানটায় সম্পত্তির মূল্য, বা তোমরা সম্পত্তির দামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেটে টাকা। এবার এখানে কি লিখবো, দেখো এই যে মোট পরিমাণের এত অংশ, এই এত অংশ, এটা মানে হচ্ছে সম্পত্তির পরিমাণ। সম্পত্তির পরিমাণটা কত অংশ সেটা দেওয়া রয়েছে, তো সেটাই লিখব, সম্পত্তির পরিমাণ ব্র্যাকেটে অংশ। ঠিক আছে, এইবার দেখো 5/7 অংশের মূল্য 2825 টাকা। তাহলে সম্পত্তির পরিমাণ কত, 5/7, মূল্য কত 2825 টাকা। আর 2/7 অংশের মূল্য কত টাকা সেটাই আমরা বার করব। ঠিক আছে, তো দেখো সমস্যাটা তৈরি করে নিলাম। এইবার আমরা সম্পত্তির পরিমাণের সঙ্গে সম্পত্তির মূল্যের কি সম্পর্ক সেটা নির্ণয় করব। দেখো এখানে বলা আছে কি 5/7 অংশের মূল্য 2825 টাকা। এইবার তুমি যদি বেশি পরিমাণে সম্পত্তি কেনো, অর্থাৎ যদি তুমি 5/7 অংশের বেশি সম্পত্তি কেনো, তাহলে সম্পত্তির দামটা 2825 টাকার বেশি হবে। ঠিক আছে, আবার যদি 5/7 অংশের কম সম্পত্তি কেনো, অর্থাৎ এখন তুমি কম পরিমাণ সম্পত্তি কিনছো, তাহলে সম্পত্তির দামটা কি হবে বলো তো, 2825 টাকার থেকে কম হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যখন আমি বেশি পরিমাণে সম্পত্তি কিনছি তখন দামটাও আমাকে বেশি দিতে হচ্ছে, আবার যখন কম পরিমাণে সম্পত্তি কিনছি তখন দামটাও আমাকে কম দিতে হচ্ছে। তো একদিকটা বাড়লে অপর দিকটা বাড়ছে, আবার একদিকটা কমলে অপর দিকটা কমছে। তো এক্ষেত্রে সরল সম্পর্ক হয়। ঠিক আছে, তাহলে সম্পত্তির পরিমাণের সঙ্গে সম্পত্তির মূল্যের সম্পর্ক কি সরল, বুঝতে পারলে? তো এইভাবেই লিখবো আমরা, যে সম্পত্তির পরিমাণের সাথে সঙ্গে সম্পত্তির মূল্যের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তো এইবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। দেখো, তো ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো, তো এইভাবে লিখে নেব যে সম্পত্তির 5/7 অংশের মূল্য কত, 2825 টাকা। তো এটাই লিখব, যে সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ঠিক আছে, এইবার সম্পত্তির মোট পরিমাণের 1 অংশের মূল্য কত বার করব। ঠিক আছে, 1 অংশের মূল্য কম টাকা হবে, আর কম মানে কি ভাগ করতে হবে।
তাহলে 2825 বাই 5/7 এত টাকা। ঠিক আছে, এইবার আমরা বার করব কি 2/7 অংশের মূল্য কত। এই যে এখানে 2/7 অংশের মূল্য বার করতে বলেছিল। দেখো, তাহলে সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য বেশি হবে আগেরটার থেকে। ঠিক আছে, তাহলে এটা ছিল, এটা লিখবো আগে 2825 বাই 5/7, বেশি মানে এখানে গুণ হবে, গুণ 2/7 এত টাকা। বুঝতে পারলে? তো এইবার এটাকে ক্যালকুলেশন করব। দেখো, এখানে 2825 বাই 5/7 রয়েছে, তো এইভাবে তো আমরা ভাগ করতে পারবো না, তার জন্য কি করতে হবে, গুণ চিহ্ন করে নিতে হবে। তাহলে 2825 গুণ চিহ্নে রূপান্তরিত করে নেব। 5/7 রয়েছে, এখানে কিন্তু আমরা 5/7 লিখব না, এখন এই 5/7-এর অনন্যক লিখতে হবে, অর্থাৎ 7/5 হয়ে যাবে। বুঝতে পারলে? গুণ 2/7 যেমন ছিল তেমন লিখব, এত টাকা। তো এখানে কাটাকাটি হবে, দেখো 7 একে 7, 7 একে 7, 5 দিয়ে কাটাকাটি করতে পারবো, 5 একে 5, এটা হবে 5 5-এ 25, 3 32, 5 6 30, 2 25, 5 5-এ 25, 565। ঠিক আছে, এবার দেখো আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে 565 গুণ 2 বাই নিচে 1 গুণ 1 মানে একই হয়, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে, 5 2 10 0 হাতে 1, 6 2 12 আর 1 13 3 হাতে 1, 5 2 10 আর 1 11, 1130 টাকা। ঠিক আছে, তাহলে সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য পেলাম 1130 টাকা। এটাই আমরা উত্তর লিখব, যে অতএব সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য 1130 টাকা। এটাই অ্যান্সার। এটা জানতে চেয়েছিল আমাদের কাছ থেকে, তো হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো, 7এরটা। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তো দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। এবার বলেছে যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, অর্থাৎ 48 জন সৈন্য ছিল, আরও 8 জন যোগ দিচ্ছে, তাহলে সৈন্য কতজন হচ্ছে, এই 48-এর সাথে 8কে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 56 জন। ঠিক আছে, তাহলে 56 জনের ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করতে বলেছে। খাবারের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে, মানে স্থির রয়েছে। বুঝতে পারলে? তো দেখো, তো প্রথমে আমরা সমস্যাটা তৈরি করে নেব। 7এর দাগেরটা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখ কি বার করতে হবে আমাদের, যে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে, অর্থাৎ সময়টা বার করতে হবে। ঠিক আছে, তাহলে সময় ব্র্যাকেটে লিখব সপ্তাহ। ঠিক আছে, আর দেখো এখানে ছিল 48 জন সৈন্য, 8 জন সৈন্য, তার মানে সৈন্য সংখ্যা, সৈন্য সংখ্যা ব্র্যাকেটে জন। এবার লিখে নেবো এগুলো, যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, তাহলে সৈন্য সংখ্যা কতজন, 48 জন, খাবার মজুদ আছে 7 সপ্তাহের। ঠিক আছে, এইবার কি বলেছিল, 8 জন সৈন্য যদি যোগ দেয়, তাহলে 48 জন ছিল, আরও 8 জন যোগ দিয়েছে, তাহলে এখন সৈন্য হয়েছে 48 যোগ 8 সমান 56 জন। বুঝতে পারলে? তাহলে 56 জনের মজুদ খাদ্যটা কত সপ্তাহ চলবে, এটাই আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, তো সমস্যাটা তৈরি হয়ে গেল। এইবার আমরা সৈন্য সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক সেটা বার করব। দেখো, 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহের। এইবার ধরো সৈন্য সংখ্যা বেড়ে গেল, 48 জনের জায়গায় 60 জন হয়ে গেল, তাহলে ওই একই পরিমাণ খাবার তাদের 7 সপ্তাহের আগেই শেষ হয়ে যাবে,
ধরো 5 সপ্তাহে শেষ হয়ে গেল, ঠিক আছে। আবার যদি সৈন্য সংখ্যা কমে যায়, ধরো 48 জন ছিল 30 জন হয়ে গেছে, সৈন্য সংখ্যাটা কমে গেল, তাহলে ওই একই পরিমাণ খাবার 7 সপ্তাহের বেশি দিন চলবে, আমি ধরে নিলাম 12 সপ্তাহ চলবে। তো আমরা এটা দেখতে পাচ্ছি সৈন্য সংখ্যা বাড়লে সময়টা কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে সৈন্য সংখ্যাটা যেই বেড়ে যাচ্ছে মজুদ খাদ্যটা কম সপ্তাহ চলছে, আর সৈন্য সংখ্যাটা যেই কমে যাচ্ছে মজুদ খাদ্যটা বেশি সপ্তাহ চলছে। তো একদিকটা কমলে অপর দিকটা বাড়ছে, একদিকটা বাড়লে অপর দিকটা কমছে। তো এক্ষেত্রে যে সম্পর্ক সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তো সৈন্য সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, বুঝতে পারলে? তো এটাই আমরা এখানে এবার লিখব যে সৈন্য সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। তো এইবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। তো এইভাবে একটু লিখে নিচ্ছি যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো এখানে লিখব যে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, এটাই আমরা লিখব। 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহের। এবার আমরা বার করব একজন সৈন্যের খাবার মজুদ আছে কত সপ্তাহের, ঠিক আছে। একজন সৈন্যের খাবার মজুদ আছে, দেখো 48 জন সৈন্যের খাবার মজুদ আছে 7 সপ্তাহের। এখন আমরা একজন সৈন্য বার করছি, অর্থাৎ সৈন্য সংখ্যাটা এখন কমে গেছে, তাহলে বেশি সপ্তাহের খাবার মজুদ থাকবে, ঠিক আছে। তাহলে গুণ হবে, বেশি মানে গুণ, তাহলে 7 গুণ 48 সপ্তাহের। তো এইবার এখানে 56 জন সৈন্যের বার করব। 56 জন সৈন্যের খাবার মজুদ আছে, দেখো একজন সৈন্যের খাবার মজুদ আছে 7 গুণ 48 সপ্তাহের। এখন 56 জন সৈন্যের বার করছি, অর্থাৎ সৈন্য সংখ্যা বেড়ে গেছে, তাহলে খাবার মজুদ আছে কম সপ্তাহের হয়ে যাবে, ঠিক আছে। মানে এখন সৈন্য সংখ্যাটা বেড়ে গেল, তো মজুদ খাদ্যটা কম দিন চলবে, সেই জন্য কি করতে হবে, ভাগ করতে হবে, বুঝতে পারলে? তাহলে 7 গুণ 48 এটা ছিল, লিখে নিলাম, বাই 56, বুঝতে পারলে? এত সপ্তাহের। এবার কাটাকাটি করব, 7 একে 7, 7 8 56, 8 একে 8, 8 6 48। তো 1 গুণ 6 মানে 6, 6 বাই 1 মানে কত হয়, 6 হয়। তো 6 সপ্তাহের, বুঝতে পারলে? ঠিক আছে। তো এইবার দেখো কি জানতে চেয়েছিল, যে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে, বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এইভাবে লিখে নেব যে অতএব ওই পরিমাণ খাবারে আর 6 সপ্তাহ চলবে, বুঝতে পারলে? এটাই অ্যান্সার, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, 8এরটা, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। দেখো খুব ভালো একটি অঙ্ক, একটু ভালো করে আগে বুঝে নাও কি বলা রয়েছে এখানে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সাথে যোগ দিয়েছে। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে, ভালো করে খেয়াল করো, বাকি খাবারে সকলের আর কতদিন চলবে এটা হিসাব করতে বলেছে। এই দুটোর মানে আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে বলেছে আরও 10 জন নাবিক তাদের সাথে যোগ দিয়েছে, মানে এই যে 10 জন নাবিক যোগ দিয়েছে এটা 10 দিন পর। তো এই 50 জন নাবিক 16 দিনের মজুদ খাবার থেকে 10 দিন তো খাবারটা খেয়েছে, তাহলে 16 দিনের খাবার মজুদ ছিল, 10 দিন খেয়েছে,
এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে আর কতদিনের খাবার মজুদ আছে। সেটা কিভাবে বার করব? এই 16 দিন থেকে 10 দিন বিয়োগ করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব যে আর কতদিনের খাবার মজুদ আছে। বুঝতে পারলে? তো দেখো এখানটা একটু দেখে নাও। তো 16 দিন থেকে কি করব আমরা? 10 দিন বিয়োগ করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব 50 জন নাবিকের আর কতদিনের খাবার মজুদ আছে। বুঝতে পারলে? তো এটা বিয়োগ করলে কত আসে? 6 দিন। তো সমস্যাটা দাঁড়ালো 50 জন নাবিকের খাবার মজুদ আছে কত দিনের? 6 দিনের। বুঝতে পারলে? আবার কি বলেছিল দেখো, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সাথে যোগ দিয়েছে, অর্থাৎ 50 জন ছিল আবার 10 জন যোগ দিয়েছে। 50 জন ছিল আবার 10 জন কি করেছে? যোগ দিয়েছে। যোগ দিয়েছে মানে বেড়ে গেছে নাবিক এখন, তার মানে যোগ করব। তাহলে এখন নাবিক কত হয়েছে? 60 জন। বুঝতে পারলে? তো এই 60 জন মানে এই যে এখানে বলেছিল না যে বাকি খাবারে সকলের আর কতদিন চলবে, সকলের বলতে এই 60 জন নাবিকের আর কতদিন চলবে হিসাব করতে বলেছে। বুঝতে পারলে? তো দেখো এবার আমরা সমস্যাটা এইভাবে লিখে তৈরি করব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বার করতে বলেছে? সকলের আর কত দিন চলবে, অর্থাৎ সময়টা বার করতে বলেছে। তো যেটা বার করতে বলে সেটা আমরা এই ডান দিকটায় লিখে নিই। তো এটা লিখে নেব, আর এখানে কি লিখব? এই যে নাবিক, মানে নাবিক সংখ্যা। ঠিক আছে, নাবিক সংখ্যা ব্র্যাকেটে লিখব কি? জন। এবার দেখো এখানে বলা ছিল কি 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। তাহলে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে এই যেখানে দেখিয়েছি আমি, 10 দিন পরেতে আরও 10 জন যোগ দিয়েছে। তাহলে বাকি খাবারে এই যে বাকি খাবারটার কত দিনের রয়েছে সেটা আমরা 16 দিন থেকে 10 দিন বিয়োগ করে দেবো, কারণ 50 জন নাবিক 16 দিনের মজুদ খাবার থেকে 10 দিন তো খেয়ে নিয়েছিল। তাহলে 16 দিনের খাবার থেকে যদি 10 দিন খেয়ে নেয় তাহলে আর 6 দিনের খাবারই তো পড়ে থাকে, সেটাই এখানে বার করব। বুঝতে পারলে? তো 16 বিয়োগ 10 সমান হচ্ছে 6। তাহলে এখন সমস্যাটা দাঁড়ালো 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, তাহলে আবার বলেছে 10 জন নাবিক যোগ দিয়েছে, তাহলে 50 ছিল 10 যোগ দিয়েছে, তাহলে 50 যোগ 10 মানে 60। এই 60 জন নাবিকের কতদিন চলবে এটা বার করতে বলেছে। ঠিক আছে, মানে সকল নাবিকের। ঠিক আছে, তো দেখো এবার আমরা কি সম্পর্ক সেটা বার করব। দেখো নাবিক সংখ্যা আর সময়, 50 জন নাবিকের খাবার মজুদ মানে মজুদ খাদ্যটা কদিন চলছে? 6 দিন। এখন যদি নাবিক সংখ্যা বেড়ে যায়, ধরো আমি বললাম 70 জন হয়ে গেছে, নাবিক সংখ্যা 50 থেকে বেড়ে 70 জন হয়ে গেছে, তাহলে তাদের মজুদ খাদ্যটা, প্রথমেই বলে রাখি মজুদ খাদ্যটা কিন্তু স্থির। এই খাদ্য ধরো কিছু পরিমাণ একটা খাদ্য রয়েছে, এটা কিন্তু নির্দিষ্ট, এটা বাড়ছেও না এটা কমছেও না। ঠিক আছে, আমি বলছি নাবিক সংখ্যাটা যদি বেড়ে যায়, 50 জন ছিল 70 জন হয়ে গেছে, তাহলে ওই একই পরিমাণ খাবার তাদের কম দিন চলবে, কারণ আগে 50 জন খাচ্ছিল 6 দিন ধরে, এখন 70 জন খাচ্ছে, বেশি নাবিক খাচ্ছে, তাহলে কম দিনেই শেষ হয়ে যাবে খাবারটা। ঠিক আছে, আবার যদি নাবিক সংখ্যাটা কমে যায়, 50 জন ছিল ধরো 30 জন হয়ে গেছে, তাহলে মজুদ খাদ্যটা বেশি দিন চলবে, কারণ এখন কম সংখ্যক নাবিক খাচ্ছে, তাই বেশি দিন ধরে খেতে পারবে। বুঝতে পারলে? তাহলে একদিকটা কমলে অপর দিকটা বাড়ছে, আবার একদিকটা বেড়ে গেলে অপর দিকটা কমে যাচ্ছে। তো এক্ষেত্রে কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক। তো সেটাই আমরা এখানে লিখব যে নাবিক সংখ্যার সাথে নাবিক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। এবার লিখব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। সমাধান করে পাই। দেখো এখানে লিখবো যে এই যে 50 জন নাবিকের এখানে আর 16 দিনের খাবার মজুদ আছে লিখবো না। ঠিক আছে, আমরা কি লিখব? 50 জন নাবিকের খাবার মজুদ আছে কদিনের? 6 দিনের। বুঝতে পারলে? তো দেখো 50 জন নাবিকের
খাবার মজুদ আছে 6 দিনে। ঠিক আছে, এবার একজন নাবিকের খাবার কত দিনের মজুদ আছে সেটা বার করব। একজন নাবিকের খাবার মজুদ আছে, দেখো এখন কম সংখ্যক নাবিকের বার করছি, তাহলে বেশি দিনের খাবার মজুদ থাকবে। তাহলে বেশি মানে কি হবে, গুণ করতে হবে, তাহলে 6 গুণ 50 দিনের। এইবার বার করবো এই যে 60 জন নাবিকের, 60 জন নাবিকের খাবার মজুদ আছে। দেখো এখন আমরা বার করছি 60 জন নাবিকের, অর্থাৎ আগের থেকে এখন বেড়ে গেছে নাবিকটা, তাহলে কম দিনের খাবার মজুদ থাকবে। ঠিক আছে, আমি একটু আগেই তোমাদের বললাম যে নাবিক সংখ্যা যদি বেড়ে যায় ওই একই পরিমাণ খাবার তাদের কম দিন চলবে। তাহলে কম মানে কি করতে হবে, এখানে ভাগ করতে হবে। তো 6 গুণ 50 যেমন ছিল লিখে দেবো বাই 60। বুঝতে পারলে, এত দিনের। এবার কাটাকাটি করব, 6 1 6, 6 10 60, 10 1 10, 10 5 50। ঠিক আছে, তো 5 গুণ 1 মানে 5 বাই 1 মানে হচ্ছে 5, তাহলে 5 দিনের। বুঝতে পারলে, এটাই হয়ে গেল অ্যান্সার। তো উত্তরটা আমরা এবার এইভাবে লিখে নেব, এই যে বাকি খাবারে সকলের আর কত দিন চলবে, তাহলে বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে। ঠিক আছে, তাহলে লিখবো যে অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে, এটাই অ্যান্সার। বুঝতে পারলে, তো এর পরের অঙ্কটা দেখো, 9 দাগেরটা। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তো বিষয়টা একটু বুঝে নাও। দেখো 20 জন লোক ঠিক করেছে 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। তাহলে তারা বাড়ি সারানোর কাজটা সম্পূর্ণ করবে ভেবেছিল 30 দিনে, বলেছে 6 দিন পর 8 জন অসুস্থ হয়ে গেছে। তাহলে এই 6 দিন তারা তো কাজ করেছে, তারপর তারা অসুস্থ হয়েছে, তাহলে আর কত দিনের কাজ বাকি রয়েছে? 30 দিনে সম্পূর্ণ করার কথা ছিল, 6 দিন করে ফেলেছে, তারপর তারা অসুস্থ হয়ে পড়েছে, তাহলে আর কত দিনের কাজ বাকি রয়েছে? এই 30 দিন থেকে 6 দিন আমরা বিয়োগ করে দেব, তাহলেই পেয়ে যাব, অর্থাৎ 24 দিনের কাজ আর বাকি রয়েছে। বুঝতে পারলে? তো আবার 20 জন লোক ছিল, 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ 8 জন লোক কমে গেছে। তাহলে এখন লোক কত রয়েছে? 20 থেকে 8 বিয়োগ করে দেব, তার মানে 12 জন। এই 12 জন কত দিনে শেষ করতে পারবে, এটাই আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো সমস্যাটা আমি লিখছি, তাহলে আরও ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো 9 দাগেরটা, তো এইভাবে লিখে নেব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কি বার করতে বলেছে, যে কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করবে, মানে সময়টা আমাদের বার করতে হবে। তো এখানে আমরা লিখব কি, যে সময় ব্র্যাকেটে দিন। আর দেখো এখানে বলা ছিল 20 জন লোক, 8 জন লোক, তার মানে লোক সংখ্যা। ঠিক আছে, ব্র্যাকেটে জন। ঠিক আছে, এবার দেখো 20 জন লোক, একটু আগেই তোমাদের বোঝালাম যে 30 দিনে সম্পূর্ণ করার মানে কাজটা শেষ করার কথা ছিল, 6 দিন পরে 8 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে কত দিনের কাজ বাকি রয়েছে? এই 30 দিন থেকে আমরা 6 দিন কি করব, বিয়োগ করে দেবো, কারণ 6 দিন তারা কাজ করেছে, তারপর তারা অসুস্থ হয়েছে। ঠিক আছে, তাহলে 30 থেকে 6 বিয়োগ করলে কত আসে? 24 আসে। তাহলে এখন সমস্যাটা দাঁড়ালো যে 20 জন লোক বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করতে পারে 24 দিনে। ঠিক আছে, এইবার এখানে বলা ছিল দেখো 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছে, তাহলে 20 জন লোক ছিল, 8 জন অসুস্থ হয়ে পড়েছে, মানে কমে গেছে। 20 থেকে 8 আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে লোক কত আছে এখন? 12 জন। তাহলে 12 জন লোক বাড়ি সারানোর কাজটা কত দিনে সম্পূর্ণ করবে, এটাই আমাদের বার করতে হবে। বুঝতে পারলে? তো এইবার আমরা লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক সেটা আমরা বার করব। দেখো 20 জন লোক বাড়ি সারানোর কাজটা সম্পূর্ণ করতে পারে 24 দিনে।
এখন যদি আমি লোক বাড়িয়ে দিই, বেশি পরিমাণে লোক নিযুক্ত করি, কাজের পরিমাণ কিন্তু নির্দিষ্ট, আমি বেশি সংখ্যক লোক নিযুক্ত করছি, ধরো 30 জন লোককে নিযুক্ত করলাম, তাহলে বাড়ি সারানোর কাজটা কি হবে, এই 24 দিনের আগেই শেষ হয়ে যাবে, কারণ এখন বেশি জন লোক কাজ করছে, তাহলে তারা কম সময়ের মধ্যেই করে ফেলতে পারবে। আবার যদি লোক সংখ্যাটা কমে যায়, ধরো 20 জন ছিল, এখন হয়ে গেল 10 জন, তাহলে বাড়ি সারানোর কাজটা শেষ করতে অনেক বেশি সময় লেগে যাবে, ঠিক আছে, মানে সময়টা বেশি লাগবে। তাহলে এটা বুঝতে পারছি যে লোক সংখ্যা বাড়লে সময়টা কি হচ্ছে, কম লাগছে, আর লোক সংখ্যা কমলে সময়টা বেশি লাগছে। তো এক্ষেত্রে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে। বুঝতে পারলে? তাহলে লিখে নেব যে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তো এইবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো, তাহলে আমরা এইভাবে লিখব যে 20 জন লোক বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করে 24 দিনে। তো দেখো, 20 জন লোক বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করে 24 দিনে। ঠিক আছে, তো একজন লোক কত দিনে করে সেটা বার করব। একজন লোক বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করে, দেখো আগে 20 জন লোক করছিল, এখন একজন লোক, অর্থাৎ লোক কমে গেছে, তাহলে সময় বেশি লাগবে। তাহলে বেশি মানে কি করতে হবে, গুণ করতে হবে। তো 24 গুণ 20 করে দেবো এতদিনে। তো এইবার আমরা বার করব 12 জন লোক কত দিনে শেষ করবে। তো 12 জন লোক বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করে, দেখো একজন লোক করছিল এতদিনে, এখন 12 জন লোক, মানে লোক সংখ্যা বেড়ে গেছে, তাহলে সময় কম লাগবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে কম মানে ভাগ করে দিতে হবে। তাহলে 24 গুণ 20 ছিল, লিখে নেব বাই 12টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বাই 12 এতদিনে। এবার কাটাকাটি করব, 12 একে 12, 12 দুয়ে 24, তো 2 20 40, 40 বাই 1 মানে হচ্ছে 40 দিনে। ঠিক আছে, তাহলে 12 জন লোক বাড়ি সারানোর কাজটা সম্পূর্ণ করছে কত দিনে, 40 দিনে। তো দেখো আমাদের কি বার করতে বলেছিল, যে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটা শেষ করবে। দেখো, তো এখানে 12 জন লোক বাড়ি সারানোর কাজটা শেষ করে কত দিনে, 40 দিনে। তুমি যদি এটা উত্তর লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই 40 দিনটা কিন্তু উত্তর নয়। এখানে একটা ব্যাপার রয়েছে, যে এখানে এই যে 6 দিন পর 8 জন লোক অসুস্থ হয়ে গেল, তাহলে এই 6 দিন তো কাজটা হয়েছিল, এই 6 দিনের কাজটা কিন্তু আমরা ধরিনি। তাহলে এখানে আমরা শুধু বার করেছি যে 12 জন লোক বাড়ি সারানোর কাজটা কত দিনে সম্পূর্ণ করবে, 40 দিনে। তাহলে আগে যে 6 দিন কাজ হয়েছিল সেটা কিন্তু ধরা হয়নি। তো এখানে উত্তর লেখার সময় আমাদের ওই 6 দিনটা এই 40 দিনের সাথে যোগ করতে হবে, কারণ 6 দিন আগে কাজ হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমরা এইভাবে লিখব উত্তরটা, যে অতএব বাড়ি সারানোর কাজটি শেষ করবে কত দিনে, এই 40 দিন যোগ, মানে 40 যোগ 6 দিন, 46 দিনে। বুঝতে পারলে? এটাই হয়ে গেল অ্যান্সার। কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে, বাড়ি সারানোর কাজটি শেষ করবে 46 দিনে, মানে বাড়িটা সম্পূর্ণ করতে সময় লাগবে 46 দিন। বুঝতে পারলে? এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এর পরের অঙ্কটা দেখো, 10এরটা। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন, হিসাব করে দেখি। তো দেখো, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে এটা হিসাব করতে বলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3টে রাশি রয়েছে। ঠিক আছে, তো কি বার করতে বলেছে আগে দেখে নাও, যে কত বিঘা জমি চাষ করবে। ঠিক আছে, মানে জমির পরিমাণটা বার করতে হবে।
তো আমরা এটুকু জানি যে যেটা বার করতে বলে সেটাকে কোথায় লিখতে হয়। তো প্রথমে সমস্যাটা তৈরি করব। 10-এর দাগেরটা গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কত বিঘা জমি, মানে জমির পরিমাণ বার করতে হবে। তো এটাকে সবার শেষে লিখবো, মানে ডান দিকে লিখবো একদম, জমির পরিমাণ, ব্র্যাকেটে লিখবো বিঘা। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো আরও দুটো জিনিস বলা রয়েছে এখানে। সময় বলা রয়েছে যে 12 দিন, আর দেখো কৃষক সংখ্যা বলা রয়েছে। তো এক এক করে এবার আমরা লিখব। তো এখানটায় লিখবো আমরা সময়, ব্র্যাকেটে দিন, আর প্রথমে লিখব কৃষক সংখ্যা। ব্র্যাকেটে জন। ঠিক আছে, তো এবার বসিয়ে নেবো আমরা সংখ্যাগুলো। 25 জন কৃষক, 25 বসিয়ে দিলাম। 12 দিনে কত বিঘা জমি চাষ করছিল? 15 বিঘা জমি। তাহলে জমির পরিমাণ কত? 15 বিঘা। এবার বলেছিল 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে? 30 জন কৃষক, তাহলে কৃষক 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটাই আমাদের বার করতে হবে। ঠিক আছে, দেখো এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। এইবার আমরা এই কৃষক সংখ্যা, সময় আর জমির পরিমাণ, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমরা এই একসাথে তিনটেকে করতে পারবো না, তার জন্য একটাকে আমাদের স্থির রাখতে হবে। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই জমির পরিমাণ মানে যেটা আমরা বার করব সেটাকে কিন্তু স্থির রাখতে পারবো না। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা স্থির রাখতে পারি। ঠিক আছে, বুঝতে পারলে? আমি প্রথমে এই সময়টাকে স্থির রাখছি, এই সময়টা অপরিবর্তিত রাখছি। ঠিক আছে, তো সময়টা যদি অপরিবর্তিত থাকে তাহলে কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের কি সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব। দেখো 25 জন কৃষক 15 বিঘা জমি চাষ করছে। আমি সময়টা যেহেতু অপরিবর্তিত রেখেছি তাই ধরে নিচ্ছি একদিনে। তাহলে 25 জন কৃষক একদিনে 15 বিঘা জমি চাষ করছে। এখন কৃষকের সংখ্যা আমি বাড়িয়ে দিলাম, 50 জন করে দিলাম। তাহলে 50 জন কৃষক, সময়টা যেহেতু স্থির তাই একদিনেই। ঠিক আছে, তাহলে 50 জন কৃষক একদিনে নিশ্চয়ই 15 বিঘার বেশি জমি চাষ করবে। ধরো 30 বিঘা জমি চাষ করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কৃষক সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ সময়ে বেশি পরিমাণে জমি চাষ হচ্ছে। আবার কৃষক সংখ্যা যদি কমিয়ে দিই, ধরো আমি 10 জন কৃষক করে দিলাম, 25 জনের জায়গায় 10 জন করে দিলাম, তাহলে 10 জন কৃষক ওই একদিনে নিশ্চয়ই 15 বিঘার বেশি জমি চাষ করতে পারবে না, 15 বিঘার কম জমি চাষ করবে। ঠিক আছে, তাহলে কৃষক সংখ্যা যদি কমিয়ে দিই ওই নির্দিষ্ট পরিমাণ সময়েই কম বিঘা জমি চাষ হচ্ছে। তো এটা আমরা বুঝতে পারছি যে কৃষক সংখ্যা বাড়ালে জমি বেশি চাষ হচ্ছে, আর কৃষক সংখ্যা কমালে জমি কম চাষ হচ্ছে। তাহলে কি সম্পর্ক এটা? একদিকটা বাড়লে অপর দিকটা বাড়ছে, আবার একদিকটা কমলে অপর দিকটা কমছে। এক্ষেত্রে যে সম্পর্ক সেটা হচ্ছে সরল সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছো সকলেই। তো আমরা লেখাটা এইভাবে লিখবো। দেখো আমরা সময়টাকে অপরিবর্তিত লিখেছি, তাহলে লিখবো যে সময় অপরিবর্তিত থাকলে বা সময় স্থির থাকলে, ঠিক আছে, কৃষক সংখ্যার সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। বুঝতে পারলে? ঠিক আছে, তো এইবার আমরা কৃষক সংখ্যাটাকে অপরিবর্তিত রাখবো, এটা স্থির এখন এক ধরে নিচ্ছে, একজন কৃষক। ঠিক আছে, সময়ের সাথে জমির পরিমাণের কি সম্পর্ক সেটা বার করব। বুঝতে পারলে? দেখো 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে, মানে একজন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছে। এইবার আমি দিন সংখ্যাটা যদি বাড়িয়ে দিই, 20 দিন করে দিই, তাহলে একজন কৃষক 20 দিনে নিশ্চয়ই 15 বিঘার বেশি জমি চাষ করবে। তো আমরা এটা বুঝতে পারছি যদি সময়টা বাড়াই তাহলে বেশি পরিমাণ জমি চাষ হচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা সময়টা কমিয়ে দিই, ধরো একজন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করছিল, আমি এখন বলছি একজন কৃষক 5 দিনে ক বিঘা জমি চাষ করবে বলো? তাহলে একজন কৃষক 5 দিনে নিশ্চয়ই এই 15 বিঘার বেশি জমি চাষ করতে পারবে না, 15 বিঘার কম জমি চাষ করবে। তাহলে সময়টা যেই কমে গেল জমির চাষের পরিমাণটা কি হচ্ছে? কমে যাচ্ছে, মানে কম বিঘা জমি চাষ করবে।
বুঝতে পারলে? তাহলে একটা বাড়লে অপরটা বাড়ছে, একটা কমলে অপরটা কমছে। তো এক্ষেত্রে কী সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে কৃষক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময়ের সাথে জমির পরিমাণের সরল সম্পর্ক। বুঝতে পারলে? এটা লিখে নেব। তাহলে আবার কৃষক সংখ্যা অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক। বুঝতে পারলে? তো এইবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। দেখো, ঐকিক নিয়মে সমাধান করে পাই। দেখো, এইভাবে লিখব, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে 25 জন কৃষক 12 দিনে চাষ করেন 15 বিঘা জমি। ঠিক আছে? তো এইবার দেখো, এখানে আমি কোনটা স্থির রেখেছিলাম প্রথমে, মানে কোনটা অপরিবর্তিত রেখেছিলাম? সময়টা। তো এখানেও তাই সময়টা অপরিবর্তিত রাখছি। ঠিক আছে? অর্থাৎ আমরা এখন বার করব একজন কৃষক 12 দিনেই, সময়টা অপরিবর্তিত মানে 12 দিনই থাকছে। ঠিক আছে? তাহলে একজন কৃষক 12 দিনে চাষ করেন কত বিঘা জমি সেটা বার করব। দেখো, 25 জন কৃষক 12 দিনে চাষ করছিল 15 বিঘা জমি। এখন একজন কৃষক, কৃষক সংখ্যা কি হয়েছে? কমে গেছে। তাহলে কম বিঘা জমি চাষ করবে। কম মানে ভাগ, তো 15/25 হয়ে যাবে। বুঝতে পারলে? এত বিঘা জমি। ঠিক আছে? এইবার আমরা বার করব একজন কৃষক একদিনে কত বিঘা জমি চাষ করে। একদিনে দেখো, একজন কৃষক 12 দিনে চাষ করছে এত বিঘা জমি। ঠিক আছে? এবার আমরা বার করছি একজন কৃষক একদিনে। তাহলে একদিন মানে কি? সময়টা এখন কি হয়েছে? কমে গেছে। তার মানে আরও কম পরিমাণ জমি চাষ হবে। কম মানে কি হবে? ভাগ করতে হয়। 15/25 ছিল, আমরা লিখব। আর ভাগ মানে আমরা এই হরেতে গুণ দিয়ে লিখব। ঠিক আছে? গুণ 12 বিঘা জমি। বুঝতে পেরেছ? এইবার আমাদেরকে বার কি করতে হবে? 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তো এইটা বার করার আগে আমরা এইটা বার করব যে 30 জন কৃষক একদিনে কত বিঘা জমি চাষ করবে। ঠিক আছে? 30 জন কৃষক একদিনে কত বিঘা জমি চাষ করবে। দেখো, একজন কৃষক একদিনে চাষ করছিল এত বিঘা জমি। তাহলে 30 জন কৃষক এখন চাষ করছে একদিনে, তাহলে বেশি পরিমাণ জমি চাষ হবে। বেশি মানে কি করতে হয়? গুণ। তো আগে যেটা আছে সেটা আমরা লিখব। গুণ মানে লবে গুণ দিয়ে লিখব। বোঝা গেল? এত বিঘা জমি। এইবার বার করব 30 জন কৃষক 16 দিনে। দেখো, 30 জন কৃষক একদিনে চাষ করছিল এত বিঘা জমি। এখন 30 জন কৃষক 16 দিনে, তার মানে দিনটা বেড়ে গেছে। তাহলে জমির চাষের পরিমাণটা কি হবে? মানে বেশি বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে? তো বেশি মানে কি করতে হবে? গুণ করতে হবে। তো যেটা ছিল আগে লিখে নিই। আর গুণ মানে আমি এইমাত্র বললাম লবে গুণ দিয়ে লিখব। আর ভাগ মানে হরে গুণ দিয়ে লিখব। ঠিক আছে? তো এবার কাটাকাটি করব। দেখো, 5 5 এ 25, 5 6 30, 6 1 এ 6, 6 2 এ 12, 5 1 এ 5, 5 3 এ 15 হয়, আর 2 1 এ 2, 2 8 এ 16। তাহলে 3 গুণ 1 গুণ 8, 3 1 এ 3, তার সাথে 8 গুণ করলে 24। 24 বাই নিচে একই রয়েছে, তাহলে 24/1 মানে কত? 24 বিঘা জমি। বুঝতে পারলে? ঠিক আছে? এটাই জানতে চেয়েছিল। এই যে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে উত্তরটা লিখব যে অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তো নিজে করি 1.2-এ
এই 10 দাগ পর্যন্ত অঙ্ক ছিল। সমস্ত অঙ্কগুলোরই সমাধান করিয়ে দিলাম। যারা আগের ক্লাসটি দেখোনি, অর্থাৎ এই 5 দাগ পর্যন্ত সমাধানগুলি যারা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। ঠিক আছে? আর আজকের এই ক্লাসটি যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।